নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর দিনভরে খোলা আকাশের নিচে আগামী 1 ঘন্টায় রাজ্য শুধু কেন, রাজ্য, ভিন রাজ্য এবং দেশ দুনিয়া হাজার একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম খবর, ভবানী ভবনে আজ গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্য পুলিশের ডিজি বৈঠক ডেকেছেন, সেখানে সব জেলার পুলিশ সুপারদের থাকতে হবে। কেন, কি নিয়ে বৈঠক, তার কারণ আমরা জানি। গতকালই কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন যে এইভাবে জমি জবরদখলের অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, যেটা কোনো মতেই বরদাস্ত করা হবে না। তাহলে পুলিশ করছে কি, তাহলে প্রশাসন কি করছে, কেন এইভাবে জমি জবরদখলের বারবার অভিযোগ আসবে বিভিন্ন জায়গা থেকে, জমির চরিত্র বদলের অভিযোগ আসবে। তো এবার ডিজি যখন বৈঠক করছেন, খুব স্বাভাবিকভাবেই যেটা মাথায় আসে, তাহলে কি এবার পুলিশ সুপারদের ডিজি কিছু নির্দেশ দিতে পারেন? কি হতে পারে আজকের বৈঠকে? সরাসরি সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, সকাল 11:30 থেকে বৈঠক শুরু হয়ে গেছে। রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় এখনো পর্যন্ত বৈঠকে উপস্থিত হতে পারেননি, কিন্তু রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এই বৈঠকের আপাতত নেতৃত্ব দিচ্ছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যেটা মনে করা হচ্ছে, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে যেভাবে কড়া বার্তা দিয়েছিলেন, সে জমি জবরদখলই হোক বা উত্তরবঙ্গে লোকসভা নির্বাচন চলাকালীন প্রচুর টাকা ঢুকেছে এবং তাতে পুলিশ ব্যর্থ হয়েছে। এবং শুধু তাই নয়, গত 11ই জুন এবং গতকালকে প্রশাসনিক বৈঠক, একের পর এক যে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সে কখনো ওভারলোডিংকে কেন্দ্র করেই হোক বা কখনো কাটমানি খাওয়াকে কেন্দ্র করেই হোক, গোটা বিষয়টি নিয়েই আজকে পর্যালোচনা বৈঠকে বসেছে রাজ্য পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। ইতিমধ্যেই সকাল 11:30 থেকে বৈঠক শুরু হয়েছে, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে অন্যতম ইস্যু হচ্ছে ওভারলোডিং, অর্থাৎ এই ওভারলোডিং হচ্ছে এবং তার জেরে টাকা দিলেই সেই লরিগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। গত 11ই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে খুব প্রকাশ করেছিলেন। পাশাপাশি বারবারই গোয়েন্দা ব্যর্থতার প্রশ্ন উঠে আসে। আজকের বৈঠকে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের নিয়েও পর্যালোচনা হচ্ছে বৈঠকে। ফলত বৈঠক শেষ হলে গোটা বিষয়টি স্পষ্ট হবে। তবে যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, একের পর এক ইস্যু নিয়েই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা তিনি বৈঠক করছেন। বৈঠকে সব জেলার পুলিশের এসপিরা এবং পাশাপাশি বিভিন্ন কমিশনারেটের কমিশনাররাও উপস্থিত রয়েছে। ধন্যবাদ সোমরাজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বারবার প্রশাসনিক বৈঠকে, যে এইভাবে জমির চরিত্র বদল করা হচ্ছে, যে অভিযোগ আসছে বারবার অভিযোগ আসছে যে জমি জবরদখল করে নেওয়া হচ্ছে, কেন আটকানো যাচ্ছে না। মালদার খবর, মালদায় প্রশাসন এবার উদ্যোগ নিল, জমির চরিত্র বদল করা হয়ে গিয়েছিল, অর্থাৎ জলা জমিকে বাস্তু জমিতে পরিণত করে জমি হাঙররা তারা প্রমোটারি করার ছক কষেছিল, সেই ছক বানচাল হলো। শুধু তাই নয়, যে জায়গা ভরাট করা হয়েছে, জলার যতটা ভরাট করা হয়েছে সেটাও এবার তুলে ফেলা হচ্ছে। কিভাবে প্রশাসন কাজ করছে প্রশাসনের হস্তক্ষেপে, তাহলে এবার জলা জমি বাঁচবে। ইংরেজ বাজারের এই খবর সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সেবক। ইংরেজ বাজারে দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল যে লুকিয়ে লুকিয়ে জমির চরিত্র বদল করা হচ্ছিল, জলা জমি বুঝিয়ে সেখানে প্রমোটিং এর ছক ছিল। প্রশাসন কিভাবে পদক্ষেপ করলো? একদমই অতনু, দেখো, রাতের অন্ধকারে জলা ভরাটের চেষ্টা, জলা ভরাটের কাজ চলছিল মালদা শহরের ইংরেজ বাজার পুরসভা 13 নম্বর ওয়ার্ডের টিয়াকাটি জলাশয় বলে যেটা পরিচিত সেখানে, এবং কয়েক বিঘা এই জলাশয় শহরের মূল জায়গাতে, যেখানে জমির দাম 1 কাঠা জমির দাম অন্তত 30 লক্ষ টাকা, সেখানে চলছিল বিঘার পর বিঘা জলাশয় ভরাটের কাজ। প্রশাসনের নজরে আসে, সংবাদ মাধ্যম আমরা নজরে নিয়ে আসি প্রশাসনের। এরপর প্রশাসন অবশেষে সক্রিয় হলো, জলা জমিকে পুরনো অবস্থায় ফেরানোর একটা প্রচেষ্টা আজ সকাল থেকে শুরু হয়েছে। মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া নির্দেশ দিয়েছেন, এরপরে ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তারা সকাল থেকে নেমেছেন। এই যে 13 নম্বর ওয়ার্ডের টিয়াকাটি এলাকা, এটা ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ড। এখানকার কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর, ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী, তিনি বলছেন যে তিনি বাইরে ছিলেন, কেউ বা কারা এই জলাজমি ভরাট করছিল, তিনি নিজেও চান এই এলাকায় জলাজমি বাঁচিয়ে সৌন্দর্যায়ন প্রকল্প হোক। আর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলছেন প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছেন এবং বলছেন প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাতে ওই এলাকার জমি যদি বাঁচে তাহলে সত্যি সেটা একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, এই এলাকায় জলা জমি ভরাট করে প্রমোটারি ছক করছিল কারা? অভিযোগ উঠছে এর পিছনে প্রভাবশালী মদত রয়েছে, আর প্রভাবশালী মদত ছাড়া
শহরে প্রাণ কেন্দ্রে এভাবে দিনের পর দিন জলাজমি ভরাট করা সম্ভব নয়। যদিও এটা অবশ্যই ভালো কথা যে প্রশাসন তৎপর হয়েছে, আগের অবস্থায় ফেরানো হবে জলাজমিকে, এমনটাই জানিয়েছেন মালদহের জেলা শাসক অতনু। অর্থাৎ এটা প্রমাণিত সেবক যে যদি সদিচ্ছা থাকে তাহলে এই যে জমি মাফিয়াদের দাপট, সেই দাপট থামিয়ে দেওয়া যায়। এখানে কমপ্লেন পেলাম যে জলাজমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে। তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম। পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করছে, প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে। এখানে কিছু দুষ্কৃতি হয়তো ঘটছিল, কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক থাকেও না এখানে, স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল, আগেও যেমন ভরেছে। কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময়। তাদের উদ্দেশ্যে কি বার্তা, কি বলবেন? না, তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করব যাতে এইসব না হয়। ক্লাসিফিকেশন যেহেতু ডোবা, আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা, সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই। এটা টোটাল ক্লাসিফিকেশন। এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেলের মতন জায়গা রয়েছে। এটা একটাই প্লট, এটা 60 ডেসিমেল জায়গা আছে। নোটিশ করেছিলেন বা? হ্যাঁ, অবশ্যই নোটিশ করা হয়েছিল। তো যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে, আমরাই করে দিচ্ছি। তদন্তে গতি আনতে চাইছে সিবিআই, আর সেজন্য আমাদের কাছে যা খবর সেই অনুযায়ী আগামী সোমবার 37 জনকে তলব করা হতে পারে। কারা এরা? শিক্ষাকর্মী। কিন্তু নিয়োগ দুর্নীতিতে এদের সঙ্গে নিয়োগ দুর্নীতির কি সম্পর্ক, এরা কারা, এদের পরিচয় কি জানবো। আমার সঙ্গে অর্পিতা প্রতিনিধি সরাসরি রয়েছেন। অর্পিতা, কাদের ডাকা হতে পারে বা যাদের ডাকা হচ্ছে তারা কিভাবে যুক্ত বা জড়িত বলে মনে করছে সিবিআই? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই এর আধিকারিকরা। এবার এই যাদের অযোগ্য যে চাকরি প্রার্থী তাদের বয়ান রেকর্ডের পর সেখান থেকে 37 জনের নাম উঠে এসেছে যারা কিনা শিক্ষক এবং তার সঙ্গে অশিক্ষক কর্মী এবং স্কুলের বিভিন্ন কর্মী রয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। এই যে 37 জনকে সোমবার থেকে ধাপে ধাপে তলব করা হবে এই নিজাম প্যালেসে। তার মধ্যে বিভিন্ন স্কুলে কর্মরত রয়েছে 11 জন শিক্ষক এবং বাকি 2 জন রয়েছে অশিক্ষক কর্মী। এছাড়াও কিন্তু বেশ কিছু স্টাফ রয়েছেন। এদের ভূমিকা কি, অর্থাৎ এই রাজ্য জুড়ে যে নিয়োগ দুর্নীতি সেই ভূমিকাতে কি এবারে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও কি তাহলে র্যাকেট চলতো? তারাও কি এই চক্রের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত? তারাও কি একেবারে নগদে তাদের মধ্যেও কি সেই লেনদেন চলতো? সেই বিষয়গুলোকে উত্তর জানার জন্যই সিবিআই তলব করছে। 37 জনকে সোমবার থেকে ধাপে ধাপে তলব করা হবে। কারণ এই যে 11 জন শিক্ষক যারা কিনা বিভিন্ন স্কুলে কর্মরত, এছাড়াও বিভিন্ন জেলায় কর্মরত, তাদেরকে তলব করা হচ্ছে। কারণ এই যে অযোগ্য চাকরি প্রার্থী যাদের কিনা এতদিন অবধি যে বয়ান রেকর্ড করেছে সিবিআই আধিকারিকরা, সেখান থেকে কিন্তু মূলত নাম উঠে আসে এই 37 জনের। সেই কারণেই এদেরকে তলব করা হচ্ছে এবং তাদের বয়ান রেকর্ড করা হবে। অতনু। অর্পিতা, আরো একটি গুরুত্বপূর্ণ খবর আভ্যন্তরীণ বর্তমান থেকে। দেহট্টের বিধায়ক তাপস সাহা, সেই দেহট্টের বিধায়ককে আজ ডেকে পাঠানো হয়েছিল। সিবিআই ডেকে পাঠিয়েছিল তাপস সাহাকে। সিবিআই এর আগে বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছে, তারপর আজ ডেকে পাঠানো হলো কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন সরকারি পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ এই দেহট্টের বিধায়ক এই তাপস সাহার বিরুদ্ধে। সেই কারণেই সিবিআই আজকে তাকে তলব করে এবং ইতিমধ্যেই নিজাম প্যালেসে তিনি এসেছেন। মূলত সিবিআই সূত্র থেকে আমরা এটা জানতে পারছি যে তাপস সাহার ভয়েস স্যাম্পল টেস্টের জন্যই তাকে ডাকা হয়েছে। তার কারণ গতকালকে প্রবীর কয়াল, তাপস সাহা ঘনিষ্ঠ এই প্রবীর কয়াল এবং আরো যে 3 জন তাদের ভয়েস স্যাম্পল নিয়েছে সিবিআই আধিকারিকরা। এবার এই তাপস সাহার ভয়েস স্যাম্পল নেওয়া হবে যাতে দুজনের মধ্যে তাদের যে ভয়েস স্যাম্পল, একটা মোবাইলের একটা অডিও রেকর্ডিং রয়েছে, সেই রেকর্ডিংকে কিন্তু যাচাই করার জন্য এই দুতরফে যে ভয়েস স্যাম্পল টেস্টের পর কিন্তু জানা যাবে যে তাপস সাহার সেই কণ্ঠস্বর কিনা। সেই কারণেই মূলত তাকে তলব করা হয়। তুমি জানো যে এর আগে রাজ্য পুলিশের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা তাকে তলব করেছিল তাপস সাহাকে এবং এই বিভিন্ন জনকে সরকারি পদে চাকরি দেওয়ার নাম করে যে প্রতারণা, সেখানে একজন
ইউসুফ নামে একজন ছিল, তার কাছ থেকে 10 লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরকম একাধিক ব্যক্তি ছিল, তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি পদে চাকরি দেওয়ার নামে টাকা তোলা হয় এবং সেই মামলাতে রাজ্যের এসিবি যখন এই তদন্ত করছিল তখন কয়েকজন গ্রেপ্তার হয়। যদিও তাপস শাহকে কয়েকবার তলব করার পরে তাকে জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত এই মামলা হাইকোর্টে যায়, সেখানে স্টে অবস্থায় রয়েছে এবং সেটা কিন্তু পরবর্তীকালে সিবিআই আধিকারিকরা তারা এটাতে পুরো বিষয়টাতে তারা তদন্ত শুরু করে। সেই অনুসারে তাপস শাহকে আগেও কয়েকবার তলব করা হয়েছিল, তিনি এসেছিলেন, তার বাড়িতে দীর্ঘক্ষণ টানা তার বাড়িতে সার্চ করা হয়েছিল। প্রবীর কয়াল তার যিনি ঘনিষ্ঠ যিনি সিএ তার কাছেও কিন্তু সেখানে তাদের বাড়িতেও সেখানে বিভিন্ন জায়গায় সার্চ করা হয়েছিল। এবার আবারও ভয়েস স্যাম্পল নেওয়ার জন্যই কিন্তু তাপস শাহকে তলব করা হয়েছে এবং তারা কিন্তু যাচাই করে তাপস দেখছেন। শাহকে আজ রেখে পাঠানো হয়েছিল, তাপস শাহ কি বললেন একবার শোনা যাক। ডাকবে ভাই, সহযোগিতা করবো, আবার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব, ঠিক আছে, এসে আর তাপস শাহর আইনজীবী তার কি বক্তব্য? তদন্তের ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন। ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, ওনার শরীর অসুস্থ, সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে উনি ততবারই এসছেন সিবিআই কে তদন্তে সাহায্য করার জন্য। নিয়োগ দুর্নীতি তদন্তের মতো সিবিআই কয়লা পাচার মামলাতেও ভীষণভাবে কয়লা দুর্নীতি মামলা, সেই কয়লা পাচার দুর্নীতিতেও ভীষণভাবে সক্রিয় এবং গতকাল দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আসানসোলে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে এবার ওই দুজনকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো ওই দুজনকে। দুজনেই ইসিএল এর দুই আধিকারিককে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তাদের বয়ানে অসঙ্গতি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। এবং সিবিআই এর মতো ইডিও তৎপর। আসানসোলে অ্যাকশনে ইডি, বলা যেতেই পারে অ্যাকশন, কারণ রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি 4টে গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয়। এই চণ্ডী কেডিয়ার বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশে লোহার ফ্যাক্টরি আছে এবং বাহিনীর ঘেরাটোপে তার বাড়িতে চলছে তল্লাশি। ভিন রাজ্যে সাইবার প্রতারণা মামলা এবং সেই মামলায় সক্রিয় ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবং বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে বেলঘরিয়া থেকে 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর বেলঘরিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আটক করে ইডি। দেশপ্রিয় নগরে রমেশ প্রসাদের ফ্ল্যাটে এনফোর্সমেন্টের অফিসাররা যান এবং তারা অনুমান করেছিলেন যে কলকাতায় বসে দিল্লির সাইবার প্রতারণার ছক করেছেন এই রমেশ প্রসাদ। পাটনারও যোগ মিলেছে। ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ করে সপরিবারে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিহার চোখে স্পষ্ট ক্লু পেতেই গভীর রাতে পাটনার এক অফিসারও পৌঁছে যান। ল্যাপটপ, ফোন, রাশি নথি বাজেয়াপ্ত করা হয়। নিয়োগ দুর্নীতি তদন্তের মতো সিবিআই কয়লা পাচার মামলাতেও ভীষণভাবে কয়লা দুর্নীতি মামলা, সেই কয়লা পাচার দুর্নীতিতেও ভীষণভাবে সক্রিয় এবং গতকাল দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আসানসোলে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে এবার ওই দুজনকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো ওই দুজনকে। দুজনেই ইসিএল এর দুই আধিকারিককে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তাদের বয়ানে অসঙ্গতি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। এবং সিবিআই এর মতো ইডিও তৎপর। আসানসোলে অ্যাকশনে ইডি।
বলা যেতেই পারে অ্যাকশন, কারণ রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি 4টে গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয়। এই চণ্ডী কেডিয়ার বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশে লোহার ফ্যাক্টরি আছে এবং বাহিনীর ঘেরাটোপে তার বাড়িতে চলছে তল্লাশি।